নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের পর্বে দেখা যাচ্ছে যে সুধা তো ইট তুলে আছে আর কি হাতে, যে রণজয়ের বাবাকে মারবে বলে। তখন কিন্তু তেজ চলে এসেছে। তেজ এসে দেখছে এরকম একটা কাণ্ড। তখন গেট খুলে ভেতরে ঢুকেছে আর সুধার হাত থেকে ইটটা ফেলে বলছে, সুধা তুমি কি করছো এসব? তখন সুধা বলছে, আমাকে ছেড়ে দাও তেজ, এদের সাথে এটাই হওয়া উচিত, এদের কারো বেঁচে থাকার কোনো অধিকার নেই। তখন তেজ বলছে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি করছো এসব? কেন করছো? তুমি তো বুঝতেই পারছো যে রেশমি আমাদের সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না, তাই জন্য আমাদেরও ওর সাথে যোগাযোগ রাখার কোনো প্রয়োজন নেই। তুমি চলো, ওর দরকার পড়লে ও আমাদের সাথে যোগাযোগ করে নেবে। সুধা বলছে, এই মানুষগুলোর চক্করে পড়ে আমি কিছুতেই রেশমিকে এখানে ছেড়ে যেতে পারবো না। এই মানুষগুলো কেউ ভালো নয়। তেজ তখন সুধার হয়ে তাদের কাছে ক্ষমা চাইছে আর সুধাকে এখান থেকে নিয়ে যেতে চাইছে, কিন্তু সুধা তো কিছুতেই রেশমিকে ছেড়ে যাবে না। আর ওদিকে রণজয় বলছে, আপনারা কেন এরকম করছেন বলুন তো? কেন আমার ড্যাডির উপরে বারবার করে এরকম অ্যাটাক করছেন? রেশমি তো ভালো আছে, নিজের ঘরে সেফ আছে, তাও এরকম কেন করছেন? আর তেজ বারবার করে সুধাকে বলছে, কিন্তু সুধা বলছে, এরা মোটেও ভালো মানুষ না, আমি একটু আগে রেশমি চিৎকারও শুনেছি, আর তার জন্য দায়ী এই মানুষটা। রণজয়ের বাবাকে বলছে। রণজয়ের বাবা বলছে যে, একটা কথা আপনারা কিন্তু এবার কান খুলে শুনে নিন, বসু মল্লিক পরিবারের কোনো সদস্যকে আমি যদি এবার এখানে দেখতে পাই, তাহলে কিন্তু আমি এবার পুলিশ ডাকতে বাধ্য হব। তেজ কিন্তু এবার সুধাকে জোর করে হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যায়, আর সুধাও রেশমি রেশমি বলে চিৎকার করছে। তেজ যখনই সুধাকে বাইরে নিয়ে চলে যায়, তখনই কিন্তু বাবা আর ছেলে মিলে একদম হা হা করে হাসতে থাকে। ওদিকে তো সুধা বলছে, আমার হাতটা ছাড়ো, আমার হাতটা ছাড়ো, আমাকে রেশমির কাছে যেতেই হবে, ও ভালো নেই। তখন তেজ রেগে গিয়ে বলছে, ঠিক আছে, অনেক হয়েছে, যদি রেশমিকে বাঁচানোর অত ইচ্ছে থাকে বা কথা বলার অত ইচ্ছে থাকে, তাহলে আমাকে এবার সত্যিটা বলো। যা করেছো করেছো, এবার আমাকে সত্যিটা বলো, আমি সত্যিটা জানতে চাই। তো এবার কিন্তু ওদিকে রণজয়কে ওর বাবা বলছে যে, কিভাবে রেশমি এত তাড়াতাড়ি সব সত্যিটা জেনে গেল? তখন বলছে, আরে বাবা, আমি নিজেও জানি না, আমি জানতাম ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ও যে জেগে বসে আছে আমার জন্য, আমি ওদিকে পার্টি করে ও একটা মেয়ের নাম বলছে যে তাকে নিয়ে ঢুকছি, আর ও আমাকে দেখে ফেলেছে। বলে, সত্যি তোমাকে আমি কতবার বলেছি নিজেকে কন্ট্রোল করতে শেখো, কন্ট্রোল করতে শেখো, এত তাড়াতাড়ি রেশমির সত্যিটা জানলে হবে না, ও আমাদের সোনার ডিম পাড়া হাঁস। বলছে, ওর মাধ্যম দিয়ে আমাদেরকে সবটুকু বুঝে নিতে হবে। এবার ওদের কথা বলতে বলতে হঠাৎ করে দেখা যাচ্ছে যে একটা মহিলা বলছে যে, রেশমি যদি হাতের বাইরে বেরিয়ে যায় তাহলে আমাদের সব খেলা শেষ। দেখা যাচ্ছে সেই মহিলার কেউ নয়, সেই ইমন। বিচরণটা তার সবখানে, বুঝতেই পাচ্ছেন। সে বলছে যে রেশমি এতদিন জানেই না যে তাকে যে এতদিন একটা গ্রুপ যে কিডন্যাপ করার চেষ্টা করছিল আর কি, চেষ্টা করছিল, সেই গ্রুপটার কারণ নয়, তারই শ্বশুর বাপ্পাদিত্য ঘোষালের। এই লোকটা এতদিন ধরে তাকে কিডন্যাপ করার চেষ্টা করছিল। তার বুঝতেই পাচ্ছেন, রণজয় ওর প্রেমের জালে রেশমিকে এই কারণেই ফাঁসিয়েছে, যাতে অনায়াসে তাকে ট্র্যাপে ফেলতে পারে। ইমন রণজয়ের মুখের সামনে চুটকি বাজিয়ে বলছে, কি মনে থাকবে তো কথাটা? রণজয় বলছে, একদম। রেশমি কোনোদিনও জানতেই পারবে না যে ওর হাজবেন্ড আর যে ওকে কিডন্যাপ করেছে এতদিন ধরে। এদিকে তো রেশমি ঘরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে যে, আমি কেন এটা করলাম, আমি কেন কারো কথা শুনলাম না, বৌদির কথাগুলো ভাবছে, তারা যে বারণ করেছিল। বলছে, আমি কেন বৌদিদের কথা শুনলাম না, আমি কি ভুল করলাম, এবার আমি কি করব, কি করে বেরোবো এখান থেকে, এই বলে যাচ্ছে আর কাঁদছে সমানে। তখন দেখা যাচ্ছে রণজয় আবার রুদ্রমূর্তি নিয়ে তার ঘরে ঢুকছে, একদম কেমন করে তাকাতে তাকাতে তার দিকে। আর রেশমি তো ভয় পেয়ে গেছে। আর ওদিকে তেজ কিন্তু সুধাকে সমানে জোর করে যাচ্ছে, কামন বলো সুধা, কি হয়েছে, সত্যিটা আমাকে বলো, আমি সত্যিটা জানতে চাই। কেন তুমি এমনি এরকমটা করছো? রণজয়ের সাথে সাথে রণজয়ের বাবাকে কেন চার্জ করছো, আমাকে বলো তুমি। এবার তেজ যখন বারবার করে জিজ্ঞাসা করছে, তখন সুধা বলছে, তেজ বলছে, তুমি কি চেনো আদৌ লোকটাকে? বলে, হ্যাঁ আমি চিনি, আর আমার থেকে ভালো এই লোকটাকে আর কেউ চেনে না। ওটা একটা অমানুষ, অসভ্য, একটা বাজে লোক, আর তাকে আমি 7 বছর আগে থেকে চিনি। এই হচ্ছে মিস্টার ঘোষাল। মনে আছে আমি যখন ট্রেনে আমাদের প্রথম দেখা হয়েছিল, তখন এই লোকটার হাত থেকে বাঁচার জন্যই আমি ব্যাঙ্গালোর থেকে কলকাতায় পালিয়ে আসছিলাম। এই লোকটা সেই মিস্টার ঘোষাল, এই হচ্ছে সার্থকের বস, যেই সার্থক ওই অভিশপ্ত রাতে আমার ঘরে এই লোকটাকে ঢুকিয়েছিল, আর নিজের সম্মান বাঁচাতে আমি এই লোকটাকে আঘাত করে ওইখান থেকে পালিয়ে আসি। আর ব্যাঙ্গালোর পুলিশ এখনও আমাকে খুঁজছে তেজ। আমি কি করব আমি সত্যি বুঝতে পারিনি। এই কথাগুলো আমি জানি যে তোমাকে বলে দেওয়াটা অনেক আগেই উচিত ছিল, কিন্তু আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম। হঠাৎ করে 7 বছর আগেকার অতীত এইভাবে আমার সামনে এসে দাঁড়াবে, আর যেই লোকটার হাত থেকে আমি পালিয়ে এসেছিলাম সেই লোকটার মুখোমুখি আমাকে হতে হবে। আমি সত্যি বুঝতে পারিনি তেজ যে আমার কি করা উচিত। তেজ তখন সুধাকে সামলাচ্ছে, সুধাকে জড়িয়ে ধরে বলছে, এতদিন এই লড়াইটা তুমি একা লড়েছো, আর কে বলেছে জীবনের সমস্ত লড়াই তোমাকে একা লড়তে হবে? এবার থেকে তোমার লড়াই আমি তোমার পাশে আছি, একসাথে মিলে আমরা তাকে শাস্তি দেব, তুমি একদম নিজেকে একা ভাববে না। তখন সুধা বলছে, আমি জানি তেজ যে তুমি সবসময় আমার পাশে আছো, আমি জানি তোমার মতো হাজবেন্ড পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, তবে আমার কি সেই যোগ্যতা আছে যে তোমার এতটা ভালোবাসা, এতটা ভরসা আমি পেতে পারি? তেজ বলছে,
তোমাকে আমি যতটা ভালোবাসি, যতটা বিশ্বাস করি, তার থেকে অনেক বেশি পাওয়ার তুমি যোগ্য। তুমি সবসময় আমার পরিবারকে নিজের প্রাণের থেকে বেশি আগলে রেখেছো, নিজের প্রাণ দিয়ে রক্ষা করার চেষ্টা করেছো, কিন্তু আমি তো সেইভাবে করতেই পারিনি। তবে এবার আমি বলছি, তুমি আমার সন্তানের মা, তুমি আমার ঘরের লক্ষ্মী। আমি আমার পরিবারকে কিছুতেই ভেসে যেতে দেব না। আমার পরিবারের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। যে একজন স্বামী হিসেবে বলো, একজন বসু মল্লিক পরিবারের মেম্বার হিসেবে বলো, তোমার পাশে থাকাটা তো আমার উচিত, কর্তব্য সুধা। পরে সুধাকে আগলে বলছে, এর থেকে অনেক বড় বড় ঝড় সামলেছি আমরা, এই ঘোষালকেও সামলে নেব। তুমি একদম চিন্তা করো না। সুধা একটু হাসে, সুধা খুশি হয়। দেখা যাচ্ছে যে তেজ আর সুধা দাঁড়িয়ে কথা বলছে, তখন বাইকে করে কিছু গুন্ডা এসে তাদেরকে ঘিরে ফেলে। আর এদিকে দেখা যাচ্ছে রণজয়কে তো বলছে, রেশমি আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও। বলে শান্ত হও, শান্ত হও। রণজয় ওকে জড়িয়ে ধরে বলছে শান্ত হও। তখন রেশমি ভাবছে কি ব্যাপার, এই হঠাৎ করে বদলে গেল কেন। তখন রেশমি কিন্তু মানে রেশমিকে বলছে, আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ শান্ত হও, আমার ভুল হয়ে গেছে, আমি রাগের মাথায় এরকম বলে ফেলেছি। রেশমি কিন্তু নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে ওর থেকে। বলছে আমাকে ক্ষমা করে দাও, আমি এতক্ষণ ধরে যা যা করেছি সব নাটক করেছি। বলে কি নাটক? বলে হ্যাঁ, আসলে আজকে সারাদিন যা যা হলো, তোমার পরিবার যেভাবে আমার বাবা মানে আমার ড্যাডিকে অপমান করলো, আমার পরিবারকে অপমান করছিল, আমি আমি সত্যি সহ্য করতে পারিনি। আমার নামে নোংরা নোংরা অ্যালিগেশন আনছিল, আমি সত্যি এসব সহ্য করতে পারিনি। তাই আমি ইচ্ছে করে তোমাকে কষ্ট দিতে চেয়েছিলাম, বিশ্বাস করো। কিন্তু দেখো, তোমার চোখে জল আমি সহ্য করতে পারলাম না, আর সেই নাটকটা আমি বজায় রাখতে পারলাম না। বলছে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল, আমি ভাবতে পারছি না যে আমি আমার বেবি ডলের সাথে এরকমটা কি করে করতে পারলাম। রেশমি তো অবাক হচ্ছে, অবাক হয়ে রণজয়ের দিকে তাকিয়ে আছে। বলছে প্লিজ প্লিজ, আমাকে মারো, আমাকে মারো, আমাকে শাস্তি দাও তুমি, আমি বলছি তো আমাকে শাস্তি দাও। আমি কি করব বলো, তুমি তো জানো যে আমার কাছে আমার ড্যাড গড, আর আমার ড্যাডের এরকম অপমান আমি সহ্য করতে পারিনি, তাই আমি তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি, প্লিজ। রেশমি বলছে সত্যি কি এটা তোমার নাটক ছিল? বলে হ্যাঁ সত্যি রেশমি, এটা আমার নাটক ছিল, আমি কি করতাম বলো। সে সুধাময়ী বসু মল্লিক, তেজ বসু মল্লিক অপমান করলো সেই মানুষটাকে, সবার সামনে তার গায়ে হাত তুললো, তা আমি কি করব। তখন বলছে আমার ড্যাড আমার কাছে কি, তুমি এটা ভালো করেই জানো, আমি তার অপমান কি করে সহ্য করতে পারি তুমি বলো। কিন্তু তার সাথে আমি তোমাকেও তো কষ্ট দিতে পারলাম না, আমি তো সেটাও সহ্য করতে পারছি না। তখন বলছে তাহলে ওই তানিয়া? বলে আরে তানিয়া তো আমার ছোটবেলাকার বান্ধবী, আমি তো ওকে নিয়েই নাটকটা করেছি, আমি তো ইচ্ছে করেই করেছি ব্যাপারটা তোমাকেই কষ্ট দেওয়ার জন্য। আমি এটা করতে চাইনি, আর বিশ্বাস করো তানিয়াও এটা করতে চাইনি, কিন্তু আমি ওকে জোর করেছিলাম এটা করার জন্য। তখন আবার রণজয়কে ধরে রেশমি বলছে এটা তুমি কেন করলে রণজয়, এটা তুমি কেন করলে। মানে দেখে মনে হচ্ছে যে রেশমির সমস্ত রাগ এবার ভুলে গেল, রণজয় ভুলিয়ে দিল, আর রেশমিও ভালোবাসাতে পড়ে সব কিছু ভুলে গেল। আমি কিছুক্ষণের জন্য তো আর ভালো লাগছিল না, আমার মনে হচ্ছিল আমার সব কিছু শেষ। আমি ভাবছিলাম বৌদিরাই ঠিক কথা বলছিল, আমি কেন ওদের কথা শুনলাম না, আমি তোমাকে চিনতে ভুল করেছি, আমি তো এটাই ভেবে যাচ্ছিলাম এতক্ষণ ধরে। তখন বলছে যে না না রেশমি, তুমি একদম আমাকে চিনতে ভুল করনি, আমি তোমার সে আগে রণজয়ই আছি, আর যে তোমাকে পাগলের মতো ভালোবাসে। রেশমি আই লাভ ইউ রেশমি, এই বলে রেশমিকে জড়িয়ে ধরছে, আর মনে মনে কিন্তু এবার হাসছে। রেশমি তো বলেই যাচ্ছে এটা তুমি কেন করলে কেন করলে, আর মনে মনে হাসছে কিন্তু রণজয়, যে এটাই তো আমি চেয়েছিলাম রেশমি, যে তুমি আমার জালেই জড়িয়ে থাকো, আমি ঠিক এইভাবে তোমার থেকে সবটা কেড়ে নেবো রেশমি। বলছে এবার রণজয়ের ঘোষালের হাত থেকে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। এদিকে তো সুধাদেরকে একদম মারতে চলে এসেছে, তো বলছে মার, দুটাকে মার, একদম মেরে আধমরা করে দে। এই বলে যখন মারতে আছে, তখন তেজ কিন্তু খুব করে লড়াই করছে সবকটার সাথে, সুধা এক সাইডে আছে। এবার লড়াই করতে করতে কি হয়, বেশি কিছুক্ষণ লড়াই চলার পর এবার তেজকে মারতে আসছে পেছন থেকে। তখন সুধা বাঁচানোর জন্য সুধার সামনে চলে আসে, সুধার হাতে লাগে রডের বাড়ি। তো এবার সেইখান থেকে সুধাকে বাঁচাতে যাচ্ছে, তখন আরেকজন এসে একদম লোহার রড দিয়ে সুধার মাথায় মেরে দেয়। আর ব্যাস, তারপর তো তেজ সবকটাকে মেরে একদম কাত করে দেয়। কিন্তু সুধা মানে অজ্ঞান হয়ে যায়, সুধা মাথায় মেরেছে তো। এবার তেজ সুধা সুধা করে চিৎকার করছে, আর দেখছে মাথাতে কিন্তু রক্ত বেরিয়ে গেছে। তখন তো সুধা সুধা করে চিৎকার করছে, আর ওদিকে দেখা যাচ্ছে যে আশুতোষের গাড়ি আসছে, আর পুলিশের গাড়ি দেখে গুন্ডাগুলো এই পুলিশ পুলিশ এই বলতে বলতে কিন্তু ওখান থেকে পালিয়ে যায়। এরপরে তেজ তো সুধা সুধা বলে চিৎকার করছে, কি হলো তোমার, কি হলো তোমার, তোমার কিচ্ছু হতে দেবো না। তখন আশুতোষের গাড়ি আসে, আর আশুতোষের যে টিম তাকে পাঠিয়ে দেয় গুন্ডাদের পেছনে। আশুতোষ বলছে তোমরা এখানে কি করছো তেজ? বলে দেখো দেখো না, সুধার চোট লেগেছে, হসপিটাল যেতে হবে, যে রক্ত বেরোচ্ছে। আশুতোষ বলছে চলো এক্ষুনি চলো, তাড়াতাড়ি চলো। আর এই বলে সুধা সুধা বলে চিৎকার করছে তেজ। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমাদের চ্যানেলের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।